শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো এবং নিয়মিত পড়ালেখা চালিয়ে যাচ্ছ। আমি তোমাদেরকে অনলাইন ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি। আমি আশিস কুমার সরকার, প্রভাষক অর্থনীতি, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া এর পক্ষ থেকে। বরাবরই অনলাইন ক্লাস যেভাবে আমরা চালিয়ে যাচ্ছি সেই ধারাবাহিকতা অনুসারে আজকে আমি যে ক্লাসটি নেব তোমাদের প্রথম পত্রের উপরে, সেই টপিকটির নাম হচ্ছে চাহিদার নির্ধারক, তথা চাহিদা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে আমি টপিক লিখেছি চাহিদার নির্ধারক, অর্থাৎ চাহিদা যে যে বিষয়গুলোর উপর নির্ভর করে। আর একবার একটু বলে নেই, একাদশ শ্রেণী প্রথম পত্র অধ্যায় দ্বিতীয়, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে তোমাদের ভোক্তা ও উৎপাদকের আচরণ। এই অধ্যায়ের একটি টপিক হচ্ছে চাহিদার নির্ধারক। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। এই টপিকটি সম্পর্কে তোমাদের প্রশ্ন আসে, বিশেষ করে গ এবং ঘ নাম্বারে যে কোনো এক জায়গায় এই প্রশ্নটি আসে, অর্থাৎ 3 অথবা 4 নম্বরের যে উত্তরে লিখতে হয় সেখানে এই প্রশ্নটি আসে। এই প্রশ্নটি সম্পূর্ণরূপে কোনো উদ্দীপক হিসেবে তৈরি হয় না, কোনো উদ্দীপকের সঙ্গে সংযুক্ত হয়ে, অর্থাৎ কোনো উদ্দীপকের গ এবং ঘ নাম্বারের যে প্রশ্ন আছে সেখানে সংযুক্ত হয়ে এই প্রশ্নটি পরীক্ষায় আসে। বেশ কয়েকবার বোর্ড পরীক্ষায় এই প্রশ্নটিও এসেছে, তো এটি দরকারি একটি প্রশ্ন। আমি আবার বলে নেই, আজকের টপিকটি হচ্ছে চাহিদা কি কি বিষয়ের উপর নির্ভর করে, অর্থাৎ কোন কোন বিষয় দ্বারা চাহিদা নির্ধারিত হয়। অর্থাৎ অন্যভাবে আমরা আবার বলতে পারি, কোন কোন কারণে চাহিদা আমাদের কম বেশি হয়, আমাদের তথা ভোক্তার তথা মানুষের কোনো দ্রব্য অথবা সেবার প্রতি মানুষের চাহিদা কেন কমে অথবা বাড়ে, কি কি কারণে হয়। আমরা এই কারণগুলো আজকে দেখি। এই কারণগুলো হচ্ছে, এখানে আমি লিখেছি দামের জন্য হয়, তারপর সময়, আয়, সম্পর্কিত দ্রব্যের দাম, ক্রেতার সংখ্যা, রুচি, বিজ্ঞাপন, সরকারের ভূমিকা, আন্তর্জাতিক বাণিজ্য, আয় বন্টন, সঞ্চয় প্রবণতা, জীবনযাত্রার মান। মোটামুটি এইরকম 10 থেকে 12টি পয়েন্ট পড়লেই হবে, এর বাইরে আর কোনো পয়েন্ট পড়া লাগবে না। এইগুলো তোমরা আজকে ভালো করে যদি ক্লাস মনোযোগ দিয়ে করো তাহলে আজকেই ক্লাসেই তোমাদের মুখস্থ হয়ে যাবে। এর জন্য অতিরিক্তভাবে বারবার এই প্রশ্নটির জন্য বারবার বই থেকে পড়তে হবে না। আজকে শুধু মনোযোগ দিয়ে তোমরা ক্লাসটি দেখো, আশা রাখা যায় যে ক্লাসেই তোমাদের মুখস্থ হয়ে যাবে। তাহলে আমরা আসি, চাহিদা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেই বিষয়গুলো আমরা দেখি। প্রথমে এখানে লিখেছি আমি দাম। দামের উপরে চাহিদা নির্ভর করে, অর্থাৎ একটি দ্রব্যের দাম যদি সহনীয় পর্যায়ে হয় তাহলে মানুষের সেই দ্রব্যের প্রতি চাহিদা স্বাভাবিক থাকে। অর্থাৎ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে যদি দ্রব্যটির দাম থাকে তাহলে সেই দ্রব্যটির প্রতি মানুষের চাহিদা স্বাভাবিক থাকে। এখন কোনো কারণে যদি এই দ্রব্যের দাম কমে যায় তাহলে চাহিদা বাড়বে, আবার ওই দ্রব্যের দাম যদি বেড়ে যায় তাহলে চাহিদা স্বাভাবিকভাবে কমবে। তাহলে দামের উপরে চাহিদা নির্ভর করে। ধরো তুমি বরাবরই 10 টাকা দামের একটি কলম কিনো, অথবা 5 টাকা দামের কলম তুমি কেনো, 10 অথবা 5 টাকা দামের কলম কিনে তুমি ব্যবহার করো সবসময় স্বাভাবিক অবস্থায়। এখন কোনো কারণে এই কলমের দাম বৃদ্ধি পেয়ে গেল, তাহলে তুমি যেখানে প্রতি মাসে ধরো আনুমানিক যদি ধরি 3টি কলম ব্যবহার করতে, অর্থাৎ এক মাসে তোমার 3টি কলম পড়ালেখার কাজে ব্যবহার হতো, সেই জায়গায় তুমি চিন্তা করবে যেহেতু দ্রব্যের দাম বেড়ে গেল, অর্থাৎ কলমের দাম বেড়ে গেল, তাহলে ওই 3টির থেকে তুমি 2টি কলম ব্যবহার করে এক মাস চালিয়ে নিতে পারবে। অথবা 10 টাকার তুমি কলম সবসময় ব্যবহার করো, 10 টাকার কলম 20 টাকা দাম হয়ে গেল বা 15 টাকা হয়ে গেল যদি কোনো কারণে, তাহলে তুমি চিন্তা করবে 10 টাকার কম
দামে কোন কলম পাওয়া যায় সেটা দিয়ে তুমি তোমার কাজ চালিয়ে নেবে। এটা যে কোনো দ্রব্যের ক্ষেত্রেই হয়। বা রিক্সায় তুমি যাচ্ছ, সবসময় রিক্সায় 20 টাকা দিয়ে তোমার গন্তব্যে তুমি যাও, কাছাকাছি গন্তব্যে। সেই রিক্সায় ওখানে হলো কি, দাম বেড়ে গেল, অর্থাৎ রিক্সার ভাড়া বেড়ে গেল, হুট করে 5-10 টাকা বেড়ে গেল। তাহলে তুমি চেষ্টা করবে একটু পথ এগিয়ে যাই, অর্থাৎ একটু হেঁটে যাই, গিয়ে রিক্সায় উঠি। বা প্রতিদিনই বারবার কেন রিক্সায় উঠতে হবে, একটু হাঁটাহাঁটি করি, এতে করে আমার ব্যায়াম হবে, শরীর সুস্থ থাকবে। এই চিন্তাগুলো তখন মাথায় আসবে। এই বিষয়গুলোই অর্থনীতি বিবেচনা করে যে কোনো দ্রব্য বা সেবার দাম যদি বেড়ে যায়, স্বাভাবিকভাবে তার প্রতি মানুষের চাহিদা কমে যায়, আর দাম যদি কমে যায় তার প্রতি মানুষের চাহিদা বেড়ে যায়। তাহলে দাম মূল বিষয়। চাহিদার প্রধান নির্ধারকই হচ্ছে, অন্যতম একটি নির্ধারক দাম। চাহিদার এটি একটি অন্যতম নির্ধারক, নৈবেতিকে আসে। চাহিদার অন্যতম একটি প্রধান নির্ধারক নিচের কোনটি? দাম। এটা নৈবেতিকে আসে। তাহলে আমরা জানতে পারলাম যে দামের হ্রাস এবং বৃদ্ধির ফলে চাহিদার হ্রাস এবং বৃদ্ধি হয়। এখন আসি সময়। সময়ের ক্ষেত্রেও মানুষের চাহিদার কম বেশি হয়। যেমন শীতের সময় মানুষের শীতের পোশাকের প্রতি চাহিদা বেশি, গরমের সময় গরমের পোশাকের প্রতি চাহিদা বেশি। অর্থাৎ উষ্ণ পোশাকের, শীতের সময় উষ্ণতা যে পোশাক দেয় এই পোশাকের প্রতি মানুষের চাহিদা থাকে, আর গরমের সময় একটু পাতলা পোশাক মানুষ পরে যাতে গরম বেশি না লাগে। তাহলে এক এক সময় এক একটা হচ্ছে দ্রব্যের প্রতি মানুষের চাহিদা হ্রাস বৃদ্ধি ঘটে। এটা হচ্ছে সময়, সময়ের ক্ষেত্রে এটা আমরা পড়লাম। এখন আসি আয়ের ক্ষেত্রে। মানুষের আয়ের উপরে ব্যয় নির্ধারণ করে, অর্থাৎ মানুষের আয় যেভাবে হবে তার জীবন জীবিকা চালানোর অথবা দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে, বা কম দামে কিনবে না স্বাভাবিক দামে কিনবে না বেশি দামি দ্রব্য ক্রয় করবে, সেটা তিনি নির্ধারণ করেন। এই আয় যদি তার কোনো কারণে বেড়ে যায় তাহলে তার ভোগ বেড়ে যাবে। কারণ অর্থনীতি বলে মানুষ মাত্রই উচ্চ ভোগের সাথে পরিচিত হতে চায়। অর্থাৎ মানুষ সবসময় চায় একটু ভালো খাবে, ভালো পরবে, ভালো ঘরে থাকবে, ভালো ফার্নিচার থাকবে। এই সকল কিছু তার কিন্তু আয়ের উপরে নির্ভর করবে। একজন রিক্সা চালক বা ভ্যান চালকের বাড়িতে যত দামি ফার্নিচার থাকবে বা বাড়িটা যত উন্নত হবে, তার থেকে প্রথম শ্রেণীর কোনো চাকরিজীবীর অবশ্যই উন্নত হবে। এটা স্বাভাবিক অবস্থায়। এটা কিন্তু অবশ্যই নির্ভর করতেছে এটা আয়ের উপরে। মানুষের আয় যেমন, তার প্রতিদিন চলাফেরা বা প্রতিদিনের ভোগের ক্ষেত্রে তার হচ্ছে স্থায়ী ভোগ হোক আর অস্থায়ী ভোগ হোক, তার সব কিছুই পরিবর্তন হয় আয়ের ক্ষেত্রে। অর্থাৎ আয়ের কারণেও মানুষের চাহিদা নির্ধারণ হয়ে থাকে, চাহিদার কম বেশি হয়, এইটা বলা চলে। তাহলে আমরা জানলাম দামের উপরে মানুষের চাহিদা নির্ধারণ করে, সময়ের উপরে চাহিদা নির্ধারণ করে, আয়ের উপরেও মানুষের চাহিদা কম বেশি নির্ধারিত হয়ে থাকে। অর্থাৎ কম হয় আয়, যদি বেশি হয় তাহলে মানুষের চাহিদা বেশি হবে, আয় যদি কম হয় মানুষের চাহিদা কম হবে। আয় বেশি হলে চাহিদা বেশি, আর আয় কম হলে চাহিদা কম। তাহলে এখানে দেখা যাচ্ছে কিন্তু আয়ের সাথে চাহিদার সম্পর্ক হচ্ছে বিপরীতমুখী না সমমুখী, এইভাবে একটা প্রশ্ন আসে। প্রশ্ন যদি আসে নৈবেত্তিকে, আয়ের সাথে চাহিদার সম্পর্ক বিপরীতমুখী না সমমুখী, তাহলে আমি কি বললাম যে আয়ের সাথে আয় যদি বাড়ে চাহিদা বাড়বে, তাহলে আয় যদি আবার কমে চাহিদা কমবে। তার মানে এটা হচ্ছে সমমুখী সম্পর্ক। আয়ের বৃদ্ধির সাথে, আয় বৃদ্ধির সাথে সাথে চাহিদাও বৃদ্ধি পাচ্ছে, আবার আয়ের কমার সাথে সাথে চাহিদাও কমতেছে। এটা হচ্ছে সমমুখী সম্পর্ক। তাহলে এই তিনটি বিষয় আমরা পড়লাম। এখন এই দিকে আসি। এই সবগুলো হচ্ছে চাহিদার নির্ধারক। আমরা আজকে পড়তেছি চাহিদার নির্ধারক, তথা চাহিদা কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে বা কোন কোন বিষয় দ্বারা চাহিদা নির্ধারিত হয়, সেই বিষয়গুলো আমরা আজকে পড়ছি। সম্পর্কিত দ্রব্যের দাম। 4 নম্বরে আমি লিখেছি সম্পর্কিত দ্রব্যের দাম। অর্থাৎ মানুষের, ধরো তোমার চাহিদা আছে চা পান করো তুমি প্রতিদিন, চায়ের প্রতি তোমার আগ্রহ আছে। এখন এই চা এবং কফি মোটামুটি কাছাকাছি,
একটা দামের, বা চা অথবা কফি তৈরি করতে গেলে চিনি লাগে। এখন যদি চিনির দাম বেড়ে যায় তাহলে চা অথবা কফির দাম বেড়ে যাবে। বা আলাদাভাবে যদি আমরা ভাবি যে তোমার চায়ের দাম বেড়ে গেল, ধরি আমরা চা 5 টাকা প্রতি হচ্ছে কাপ, 5 টাকা স্বাভাবিকভাবে ধরে নিলাম, আর হচ্ছে প্রতি কাপ কফি হচ্ছে 15 টাকা, এটা স্বাভাবিকভাবে আমরা ধরে নিলাম। এখন এই চায়ের দাম বেড়ে যদি 10 টাকা হয়, চায়ের দাম বেড়ে যদি 10 টাকা হয়, আর কফির দাম 15 টাকাই থাকলো, কফির দাম 15 টাকাই থাকলো, তাহলে অনেক ভোক্তা বিবেচনা করবে আমি 10 টাকা দিয়ে বর্তমানে চা ভোগ করছি, 1 কাপ চা আমি 10 টাকা দিয়ে ভোগ করছি, পূর্বে ভোগ করতাম 5 টাকা দিয়ে, সেটার দাম বেড়ে 10 টাকা হলো। অথচ কফির দাম পূর্বের তুলনায় বর্তমানে আছে, অর্থাৎ 15 টাকা পূর্বেও ছিল, বর্তমানেও 15 টাকা আছে। অনেক ভোক্তা বিবেচনা করবেন বিষয়টি যে এখানে 10 টাকা এবং 15 টাকার ব্যবধান কত, 5 টাকা, খুব বেশি ব্যবধান নয় চা এবং কফির দামের কোনো খুব বেশি ব্যবধান নয়। তখন তিনি বিবেচনা করবেন যে চায়ের দাম 10 টাকা হলো, কফির দাম 15 টাকায় আছে, তাহলে 5 টাকা বেশি দিয়ে আমরা কফিটা, যেহেতু চার থেকে একটু উন্নত ভাবা হয় মানুষের সেন্সে, আসলে চা এবং কফির ভালো মন্দের ব্যাপারটা হচ্ছে ব্যক্তি কোনটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কোনটা ভোগ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেটার উপরে তার ভালো লাগা ভালোবাসা বোধ। তো স্বাভাবিকভাবে যদি আমরা ইন জেনারেল বিবেচনা করি তাহলে সাধারণত ধরে নেওয়া যায়, বা আমরা ধরে নেই চা থেকে কফি একটু উন্নত বা ভালো উপাদান আছে, বেশি উপাদান আছে। তাহলে ওই ব্যক্তি ভাববেন 10 টাকা দিয়ে 1 কাপ চা না খেয়ে 15 টাকা দিয়ে 1 কাপ কফি খাবেন। তার মানে কি, সম্পর্কিত যে দ্রব্যের এই যে দামের যে বাড়া কমা হলো, বাড়লে অন্য দ্রব্যের প্রতি যে মানুষের চাহিদা বেড়ে যায়, আর ওই বিবেচ্য দ্রব্যের প্রতি মানুষের চাহিদা কমে গেল, এর ফলেও চাহিদা নির্ধারিত হয়। এই কথা এখানে বলা হয়েছে যে সম্পর্কিত দ্রব্যের দাম। এরপর আসি আমরা ক্রেতার সংখ্যা। দেখা যাচ্ছে কোনো এলাকায় বা একটি বাজারে বা তোমার এলাকায়, তোমার বাড়ির পাশে যে দোকানটি আছে, লক্ষ্য করে দেখো তুমি, এই দোকানে স্বাভাবিকভাবে ধরে নিলাম 50 থেকে 100 জন ব্যক্তি ওই দোকানে গিয়ে দ্রব্য ক্রয় করেন কোনো কারণে। দেখা গেল এটা হচ্ছে স্বাভাবিক অবস্থায় 50 থেকে 100 জনের মধ্যে এই রকমের ব্যক্তি ওখানে দ্রব্য ক্রয় করেন গিয়ে। কিন্তু কোনো কারণে দেখা গেল তোমার ওই এলাকায় কোনো একটি বিয়ের অনুষ্ঠান লাগলো বা অন্য কোনো অনুষ্ঠান লাগলো, এর ফলে হলো কি, ওই এলাকায় সাময়িকভাবে লোক সংখ্যা বেড়ে গেল। তাহলে এই লোক সংখ্যা বেড়ে যাওয়ার ফলে তাদেরও কোনো না কোনো কিছু ক্রয়ের প্রয়োজন হবে, এবং ক্রয় করতে গেলে কি হবে, ওই দোকানে তাদের যেতে হবে। সে ফ্লেক্সি লোড হোক, বাচ্চার জন্য চিপস ক্রয়ে হোক, বা হচ্ছে বিস্কিট কিনতে হোক, এরকম প্রভৃতি কোনো কিছু হচ্ছে কেনার প্রয়োজন বেশি হলো, কারণ লোক বৃদ্ধি পেয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি যে ওখানে ক্রেতা বৃদ্ধি পেল। ক্রেতা যখন বৃদ্ধি পাবে, স্বাভাবিকভাবে দ্রব্যের হচ্ছে চাহিদাও হচ্ছে বৃদ্ধি পাবে। তাহলে আমরা বলতে পারি কোনো বাজারে বা কোনো দোকানের এরিয়ার মধ্যে বা কোনো এলাকায় যদি ক্রেতার সংখ্যা বেড়ে যায়, তাহলে ওই চিপস অথবা ওই ফ্লেক্সি লোড বা ওই হচ্ছে বিস্কিটের দোকানে বা বিস্কিটের জন্য মানুষের চাহিদা বেড়ে যায়। তাহলে ক্রেতার সংখ্যার উপরেও চাহিদা নির্ভর করে। কোনো কারণে ওই এলাকায় বা ওই বাজারে কোনো কারণে লোকজন হচ্ছে কমে গেল ওই এলাকায়, তাহলে ওই দোকানদারের ক্রেতাও কমে যাবে। যেমন আমরা লক্ষ্য করতে পারি যে আমাদের বিভিন্ন অঞ্চলে বর্তমানে হচ্ছে যারা অস্থায়ীভাবে থাকেন, যে কোনো সূত্রেই হোক, চাকরি সূত্রে হোক বা অন্যান্য কারণে হোক, এই কোভিড-19 কারণে যে দীর্ঘস্থায়ীভাবে যে লকডাউন ঘোষণা করা হচ্ছে, হবে বা হয়েছে, তো এই কারণে তারা করেন কি, অনেকেই তাদের স্থায়ী ঠিকানায় তথা গ্রামের বাড়িতে চলে যান। চলে গেলে ওই এলাকায় হচ্ছে কি লোক সংখ্যা কমে গেলে হবে কি, ওই দোকানে ক্রেতার সংখ্যা স্বয়ংক্রিয়ভাবেই কমে যাচ্ছে। তার মানে ক্রেতা কমে গেলে চাহিদাও কমে যাচ্ছে।
এই জন্য বলা চলে যে ক্রেতার সংখ্যা বাড়া অথবা কমার ফলে চাহিদা বাড়ে অথবা কমে। এরপর আসি আমরা রুচি। রুচি একটি অনেক বড় ব্যাপার। তোমার আয় যতই কম বেশি যেটাই থাক না কেন, বর্তমানের থেকে ওঠানামা হোক না কেন আয়, কিন্তু হুট করে রুচির পরিবর্তন হলো মানুষের। যে হুট করে কেমন রুচির পরিবর্তন, আজকে বাসায় খাবো না, আমরা রেস্টুরেন্টে গিয়ে খাবো, বা আমরা এই টেলিভিশনটি আর দেখবো না, এর থেকে একটি ভালো বা আধুনিক টেলিভিশন ক্রয় করে নিয়ে আসবো, বা আমি এই ফোনটি ব্যবহার করব না, বা এই পোশাকটি এখন আর ব্যবহার করতে ইচ্ছে হচ্ছে না, খুব একটা ব্যবহার করা যাচ্ছে কিন্তু ব্যবহার করতে ইচ্ছে হচ্ছে না, একটু উন্নত আরো রুচি হলো, আরো একটু আধুনিক পণ্য ব্যবহার করার ইচ্ছে পোষণ হলো। বা তুমি প্রতিদিন ভাত খাও বাড়িতে, তোমার মনে হলো যে আজকে ভাত খাবো না, আমি পোলাও খাবো, বিরিয়ানি খাবো, এই রকমের কিছু। তো এই যে এই রকম যে রুচির পরিবর্তন হয়, বা প্রতিদিন তুমি বিকেলবেলা চা খাও, আজকে মনে হলো যে না, আজকে চা না খাই, আমি কফি খাই, তাহলে এই কফিটাও তো কিনতে হয়েছে দোকান থেকে বা বাজার থেকে। একটি দোকানকেও কিন্তু বাজার বলা চলে অর্থনীতির ভাষায়। আমরা প্রথম সাময়িক পরীক্ষার সিলেবাসে বাজার অধ্যায়টা খুব ভালোভাবে পড়েছি, এই জন্য আজকে বাজারের আর আমি ব্যাখ্যা দিচ্ছি না, আশা করি তোমরা জানো। তো এই যে রুচির যখন মানুষের পরিবর্তন হয়, তখন কোনো দ্রব্য বা সেবার প্রতি মানুষের চাহিদারও পরিবর্তন হয়। দ্রব্য বা সেবার প্রতি মানুষের চাহিদারও পরিবর্তন হয়। যেমন সেবা কিরকম, ধরো তুমি অনলাইনে প্রতিনিয়ত সেবা নিয়ে যাচ্ছ, ক্লাস করো অনলাইনে, বা ডাক্তারের সাথে আলাপ করো, বা অফলাইনেও তুমি ডাক্তারের কাছ থেকে সেবা নিচ্ছ টাকার বিনিময়ে। তো এক সময় মনে হলো যে এই ডাক্তারের থেকে আরো উন্নত শহরের বা আরো উন্নত মেডিকেল কলেজের একজন সিনিয়র ডক্টরের সঙ্গে আমি কথা বলে আমি তার কাছ থেকে পরামর্শ নেব, তার ঔষধ গ্রহণ করব। এই যে তোমার রুচির পরিবর্তন হলো, তো এই যে তোমার ইচ্ছার পরিবর্তন হলো, এই কারণেও চাহিদার পরিবর্তন হয়। এই জন্য বলা চলে যে রুচির কারণেও মানুষের চাহিদা পরিবর্তন হয়, অর্থাৎ চাহিদা নির্ভর করে, রুচির উপরেও মানুষের চাহিদা নির্ভর করে। তুমি নিজেই চিন্তা করে দেখো, তুমি এসএসসি লেভেলে ছিলে বা 8, 9, 10-এ ছিলে, যে রকমের পোশাক বা যে রকমের জুতা তোমার ব্যবহার করা লাগতো, তার থেকে এখন একটু পরিবর্তিত জুতা বা পোশাক ব্যবহার করা লাগছে। যেভাবে তুমি কথাবার্তা বলতে, তার থেকে বর্তমানে আরো তোমার উন্নত হয়েছে কথাবার্তা, চিন্তার ধরন। এটা মানুষের শুধু সময়ের পরিবর্তনে না, বয়সের পরিবর্তনে না, রুচির পরিবর্তনের ফলেও এসব কিছু পরিবর্তন হয় কিন্তু। তাহলে রুচি একটি বড় ফ্যাক্ট। তারপর আছে বিজ্ঞাপন। বিজ্ঞাপন প্রচার, এক কথায় বিবেচ্য সেই প্রতিষ্ঠান যদি বিজ্ঞাপন এমন ভাবে করলো, অ্যাডভার্টাইজমেন্ট বলে যেটাকে, যেটাকে বলে, তো এই অ্যাডভার্টাইজ যদি ভালো করে করতে পারে, প্রচারণা ভালো করে করতে পারে, ক্রেতাকে যদি ভালোভাবে আকৃষ্ট করতে পারে, তাহলেও ওই পণ্যের প্রতি মানুষের চাহিদা বেড়ে যায়। অর্থাৎ এই বিজ্ঞাপনের উপরেও চাহিদা নির্ভর করে। এরপর আসি আমরা 8 নম্বরে, সরকারের ভূমিকা। সরকার যদি বিভিন্ন নীতি নির্ধারণ করে, ট্যাক্স হোক, শুল্ক হোক, বা সহজ নিয়ম নীতি হোক করে, যদি পণ্যের উৎপাদন বা আদান প্রদানের দিকে যদি যত মানুষকে আকৃষ্ট করতে পারবে বা যত সহজ করতে পারবে মানুষের জন্য নিয়মগুলো, তত পণ্যের প্রতি মানুষের চাহিদা বাড়বে, তত মানুষের আগ্রহ বাড়বে। তাহলে সরকারেরও ভূমিকা অনেকাংশে লক্ষ্য করা যায়। যেমন সরকারের ভূমিকার সাথে আমরা আন্তর্জাতিক বাণিজ্যের সম্পর্ক একসাথে, এই দুইটি পয়েন্ট আমরা লিখতেও পারি। অবশ্য দুটি পয়েন্টের ব্যাখ্যা প্রায় একই। দেখো, আমরা আজকে অন্য দেশের মোবাইল ফোন, উন্নত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের যে ফোনগুলো ব্যবহার করতেছি, বেশিরভাগগুলোই বা সবগুলোই বলা চলে অন্য দেশের পণ্য এগুলো। তারপর আমরা যে মোটরসাইকেলগুলো ব্যবহার করতেছি, বাজাজ কোম্পানির বা টিভিএস এর বা হিরো বা হুন্ডা কোম্পানির, আমাদের দেশে যে মোটরসাইকেলগুলো চলতেছে, তোমার চোখের সামনে, তুমি গ্রামে থাকো শহরে থাকো, চোখের সামনে যতগুলো মোটরসাইকেল চলতেছে, শুধু একটা বাদ দিয়ে সবগুলোই বিদেশি পণ্য কিন্তু।
এই তুমি হচ্ছে পালসার বলো, এফজেটের ভার্সনগুলো বলো, জিগজার বলো, যত কিছুই বলো, এক্স ব্লেড বলো, যত কিছুই বলো, সুজুকির অন্যান্য যে ব্র্যান্ডগুলো বলো, সব কিন্তু বিদেশি কোম্পানির। তাহলে এইগুলো আবার কার জন্য এত সহজ হয়েছে? সরকার যদি এই আন্তর্জাতিক বাণিজ্যের নিয়ম নীতিটা বিস্তারিতভাবে সবার জন্য উপযোগী করে তোলে, তাহলে বাণিজ্য বাড়ে, তাহলে মানুষের আগ্রহ বাড়ে পণ্যের প্রতি, কারণ তখন একটা সহনীয় পর্যায়ে দাম চলে আসে বা সুযোগ আছে অন্য দেশে পণ্য ব্যবহার করার, এই জন্য আগ্রহ বাড়ে। সরকারের ভূমিকা এবং আন্তর্জাতিক বাণিজ্য আমরা একত্রে এই পয়েন্ট দুটি বলতে পারি বা আলাদা করেও লিখতে পারি। আয়ের বন্টন, আয়ের যদি বন্টন ভালো হয়, ধনী গরিব সবার জন্য যদি আয়টা সুষ্ঠুভাবে বন্টন হয়, তাহলে ধনীরও যেমন টাকা আছে, তার হচ্ছে চাহিদা সে পূরণ করতে পারতেছে, বন্টন যদি সুস্থ হয়, গরিবের হাতেও টাকা, অর্থ বা আয় চলে আসবে, গরিব তিনিও তার চাহিদা বৃদ্ধি করতে পারবে। তাহলে এই আয়ের বন্টনের উপরেও হচ্ছে চাহিদা নির্ভর করে। সঞ্চয় প্রবণতা, এখন আসি আমরা সঞ্চয় প্রবণতা। যে পরিবার বা যে সমাজের বা যে দেশের সঞ্চয় প্রবণতা বেশি, তার হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ভোগের পরিমাণ হচ্ছে স্বাভাবিক থাকলেও আরও যে অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য আছে তার প্রতি চাহিদা কম। আর যাদের সঞ্চয়ের পরিমাণ কম, কারণ তাদের আয় কম, কত সঞ্চয় করবে আর কত জীবনের জন্য ব্যয় করবে, এই দ্বিধাদ্বন্দ্বে যখন পড়ে, তখন তাদের ভোগের পরিমাণটাই বেশি হয়। যেমন অনুন্নত বা উন্নয়নশীল দেশে সঞ্চয় প্রবণতা কম মানুষের, বেশিরভাগ লোকের সঞ্চয় প্রবণতা কম, তারা শুধু খাইতেই পড়তেই তাদের ব্যয় হয়ে যায়, বেশি সঞ্চয় করতে পারে না, অর্থাৎ তাদের ভোগের উপরেই বেশি ব্যয় হয়। অথচ উন্নত দেশের মানুষের সঞ্চয় প্রবণতা বেশি, তাহলে তারা হচ্ছে ভোগের উপরে কম ব্যয় করে। তারা হ্যাঁ ভোগের উপরে ব্যয় করে, কিন্তু আমাদের যে প্রতিদিন জীবন চালাতে যে বিষয়গুলোর উপর, যে পণ্যগুলোর উপরে আমাদের ব্যয় হয়, তাতে করে আমরা সঞ্চয় করতে পারি না বেশি। তাহলে আমার অন্যান্য হচ্ছে দ্রব্যের প্রতি চাহিদা আমাদের কম থাকে তখন, যেহেতু অর্থ আমাদের হাতে কম থাকে। যেমন একজন মধ্যবিত্ত ঘরের মানুষ ইচ্ছে করলেই, তার যেহেতু আয় কম, তার মানে সঞ্চয় কম, সে ইচ্ছে করলেই অনেক উন্নত দামি দামি টিভি, ফ্রিজ, ফার্নিচার, মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না, কারণ তার নিত্য নৈমিত্তিক যে প্রয়োজনগুলো আছে সেগুলো মেটাতেই তাদের সঞ্চয়ের পরিমাণ কম থাকে। তাহলে সঞ্চয়ের উপরেও হচ্ছে মানুষের চাহিদা নির্ধারণ হয়ে থাকে। জীবনযাত্রার মান, মানুষের জীবনযাত্রার মানের উপরেও তার চাহিদা নির্ভর করে। যার জীবনযাত্রা যত উন্নত সে করতে চায়, তত তার পণ্য বা সেবার প্রতি চাহিদা বৃদ্ধি হতে হবে। উন্নত চিকিৎসা যদি করতে চায়, অর্থাৎ উন্নত জীবনযাপন করতে গেলে তার শরীর সুস্থ রাখতে হবে, তাহলে উন্নত খাবার খেতে হবে। উন্নত খাবার মানে কি? বেশি দাম। উন্নত চিকিৎসা নিতে হবে, উন্নত চিকিৎসা মানে কি? ভালো ভালো চিকিৎসক বা চিকিৎসালয়। এই যে এই বিষয়গুলো, এই জীবনযাত্রা যদি আবার কম থাকে, জীবনযাত্রার মান যদি সে স্বাভাবিকভাবে চালায়, তাহলে তার একটা ব্যয় অনেক উন্নতভাবে চালালে হচ্ছে তার একরকমের ব্যয় থাকবে, আবার বেখেয়ালিভাবে বা সাধারণ হচ্ছে ছোটোখাটো অসুখ ছাড়া সে বড় অসুখ কানে নেয় না, বা বড় অসুখ ছাড়া ছোটোখাটো অসুখকে সে গুরুত্ব দেয় না, ওষুধ খাওয়ার প্রয়োজন বোধ মনে করে না। সাধারণত সর্দি কাশি এগুলো হচ্ছে ঔষধ না খেলেও হচ্ছে স্বাভাবিকভাবে ভালো হয়ে যায় কয়েকদিন পর, কিন্তু তাহলে এই সর্দি কাশির জন্য তার ব্যয় করার সে প্রয়োজন মনে করছে না, অথচ সে 2-4 দিন রোগে ভুগতেছে কিন্তু। তো এইরকম জীবনযাত্রার মান যে যত ভালো করতে চাবে, তার তত চাহিদা বেশি থাকবে। তো এই জীবনযাত্রার মানের উপরও চাহিদা নির্ধারণ করে থাকে। তো আমরা আজকে পড়লাম হচ্ছে চাহিদা কি কি বিষয়ের উপর নির্ধারিত হয় বা নির্ভর করে, সেই বিষয়গুলো আমরা আজকে পড়লাম। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের সঙ্গে আগামী ক্লাসে আবার দেখা হবে। আপাতত তোমরা সবাই বেশ ভালো থাকো, সুস্থ থাকো, নিয়মিত পড়াশোনা চালিয়ে যাও। তারপর কোনো সমস্যা হলে তোমাদের সব বিষয়ে শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করবে, আর স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবার জন্য অবিরাম শুভকামনা।